বিষয় একটা, সরকার কি আসলে কোনো হানিমুন পিরিয়ড কাটাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এবং 1 মাসে এখন পর্যন্ত যতটুকু তারা করেছে তাতে আপনি মূল্যায়নের জায়গা থেকে ঠিক 10-এ কত দেবেন এভাবে না বলি, আপনার মূল্যায়নে কীরকম থাকবে? শুনেন, এই হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, কিছু নাই। নাই এই কারণে এটা আসলে বলা হয় কেন জানেন? ধরেন নতুন বিয়ে করছে, তো নতুন বয়সে এই ফ্যামিলির সঙ্গে তার পরিচয় নাই, এই ফ্যামিলির লোকজনকে চেনে না, জানে না, সে হয়তো এমন কিছু আচরণ করলো যে আচরণটা হয়তো তারা অভ্যস্ত না এই ফ্যামিলি, তারা এটা ক্ষমা করে যে ও তো এই ফ্যামিলির সঙ্গে অভ্যস্ত না, কাজে ওরা একটু ক্ষমা করা যায়, নতুন আসছে। তো এটা এইভাবে ওটাকে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু হানিমুনের বিয়ের পরে হানিমুন থেকে ফিরে আসলো, মনে করেন 7 দিন 10 দিন হলো, নতুন বউ যায় যদি ঘরের মধ্যে আগুন ধরায় দেয়, ওটাকে হানিমুন পিরিয়ড বলে আপনি কিন্তু ছাড় দেবেন না, তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস হলো কি, এদের হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই এই কারণে, এটা তো নতুন না, এটা মানে অ্যাফেয়ার ছিল। এই সরকারে যারা সদস্য আছেন, যারা লোকজন আছেন, যে পার্টি আছেন, এই পার্টি বাংলাদেশকে খুব ভালোভাবে চেনে, বাংলাদেশকে চেনে, বাংলাদেশের মানুষকে চেনে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ এদের সম্পর্কে একটা ধারণা রাখে। ওনারাও জানেন ওনাদের কি করতে হবে, ওনাদের মূল লক্ষ্যটা কি ছিল। যে বিএনপির আগে যে সমস্ত বদনাম ছিল, যে সমস্ত জায়গায় বিএনপির ব্যাপারে মানুষের সন্দেহ ছিল, প্রথমত এই বদনামগুলি দূর করা, তারপর তারা যা করতে চান সেটা করার পক্ষে, করার ফেভারে কিছু কাজ করতে চান, এই তো মূল ঘটনা। 1 মাসে তো কোনো কিছু বোঝা যাবে না। আপনি মনে করেন একটা বিশাল আপনার একটা মানে খুব ভালো গুরুত্বপূর্ণ একটা বৃক্ষরোপণ করবেন, তো 1 মাসে তো বৃক্ষ গজাবেই না, হয়তো বা গজালে 2 ইঞ্চি হবে, ওই 2 ইঞ্চি বৃক্ষর ওই অঙ্কুর দেখা আপনি কিছুই বুঝবেন না এটা কোন গাছের কি অঙ্কুর। কিন্তু আমার ব্যাপারটা হলো কি, যে তাদের মধ্যে সেই মানে আপনার প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি কিনা, ওনারা কাজটা শুরু করেছেন কিনা। যেমন ধরেন আপনি ফ্যামিলি কার্ড বলি, ফ্যামিলি কার্ড কতগুলি দিতে হবে? শেখ হাসিনা তো এই ফ্যামিলি কার্ড নামে অন্য নামে টিসিপি কার্ড 4 লাখ দিয়েছিল। জি, 4 লাখ দিয়েছিল না, 4 কোটি, 4 লাখ। আচ্ছা, টিসিপির পরে 1 কোটি করেছিল, হ্যাঁ, পরে এটা বাড়াইছিল, বাড়াইলো। তাহলে আর ওনারা দিয়েছেন কত বলতো? 37,000 শুরু পাইলটিং, 37,000। তো 37,000 সঙ্গে তো ওটা তো বিরাট ডিফারেন্স, বিরাট ডিফারেন্স। তো এখন কি আমি এদের সঙ্গে এখনই কম্পেয়ার করা শুরু করবো? তা কিন্তু আমি করবো না। আমি দেখবো যে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা এসে 1 মাসের মধ্যে শুরু করে দিয়েছেন। এই যে শুরু করাটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আবার ধরেন ওনারা শুরু করলেন, শুরু করার পর আমরা কি দেখছি, এই যে শুরু করলেন কারা পাচ্ছেন এবং পাওয়ার ক্রাইটেরিয়া কি? দলীয় লোকজনকে এখানে প্রভাব বিস্তার করছে, এমপি সাহেবকে প্রভাব বিস্তার করছে, খবর নেন না। আপনারা তো মিডিয়ায় আছেন, জাস্ট খবর নেন, যেখানে দিয়েছেন ওই জায়গায় যান, আপনারা ফিজিক্যালি যান, যে দেখেন যে ফ্যামিলি কার্ডটা কারা পেল। এটা তো প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব এখন একদম। তো দেখলে বুঝতে পারবেন যে আসলে তাহলে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ঠিক মতো হয় তাহলে ভালো, আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো। আর যদি ঠিক মতো না হয় তো শুরুতেই আটকানো দরকার। এখন হানিমুন পিরিয়ড আমি একটা ভুল পাইছি না, এখন আমি কিছু বলবো না, এটা ঠিক না। আপনি এখনই বলবেন, কারণ এখন না বললে কি হবে, পরে যখন বিষয়টা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু বললে আর থামবে না। কাজে সমস্যা হলে শুরুতেই আটকাতে হবে। তো এইগুলি আমি বলি যে তারা মোটামুটি তারা চেষ্টা করছে বলে আমার কাছে মনে হচ্ছে। ওকে, তো দেখি কি হয়। ওকে, আমরাও দেখার অপেক্ষায়। সাইফুল ভাই, আপনার কাছে এই প্রশ্নটা একটু এভাবে করতে চাই। কিছু সফলতার কথা আমি শুরুতেই বললাম, তো এরকম অনেক জায়গায় শুরু থেকে অনেক চেষ্টা করছে, ভালো করছে, কিন্তু সংসদে জুলাই সনদ নিয়ে যে আলোচনা এবং বিএনপির যে ভূমিকা বা বিএনপি জোটের যে ভূমিকা, সেটি কি কাঙ্ক্ষিত? জুলাইয়ের আগে যে মানে নির্বাচনের আগে যেরকম মনে হচ্ছিল সেরকম সেই স্ট্যান্ডে আছে, নাকি 2/3 আসনে জয়ের ফলে বিএনপির অবস্থানটা কিছুটা পরিবর্তন হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় ভাজন 2 আলোচক আর দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রথমত আমি আপনার প্রথম পার্টে যদি একটু কথা বলি, যেটা ভাইকে আপনি যে প্রশ্ন যেটা আপনি করলেন, সরকার শুরুর দিন থেকেই একটা কাজের সংস্কৃতি গড়ে তোলার একটা সচেতন চেষ্টা আমরা লক্ষ্য করছি। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, মুহূর্তকে কিভাবে বেস্ট পসিবল ওয়েতে এটাকে কাজে লাগানো যায়। সরকারের 1 নম্বর ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি নিজেই যেভাবে তার কাজ সময় মানে আগের ফর্মাল প্রোটোকলের জায়গাটা অনেকখানি তো একটু কমিয়ে দিয়ে যেভাবে তিনি খানিকটা সহজ একটা অ্যাক্সেস তিনি তৈরি করেছেন তার জন্য, এগুলো মানুষের মধ্যে একটা আবেদন এগুলো তৈরি করেছেন। সরকারের প্রাথমিকভাবে তার ইলেকশনের এজেন্ডা যেগুলো নির্বাচন ইশতেহার তারা শুরু করেছেন, কারণ প্রথমে 1 মাসে হয়তো চমক দেখানো যাবে না সত্য, কিন্তু 1 মাসে তো আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাকে শুরু করতে হবে। সেই জায়গা থেকে কিছু
পপুলিস্ট কিছু পদক্ষেপ সরকার তারা এগুলো গ্রহণ করেছেন। এর বাজেট, এর পরিকল্পনা এগুলো কোত্থেকে আসবে সম্ভবত এই যে বললেন এখন পাইলট প্রজেক্ট হিসেবে যেগুলো চলছে, জি। আগামী বাজেটের আগে এগুলো তো অর্থকরী সংস্থান করাটা বেশ কঠিন হবে। পরবর্তী বাজেটে হয়তো এটার জন্য আলাদা প্রকল্প, থোক বরাদ্দ, অন্যান্য বিষয়গুলো আসবে। আর গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, মানুষের মধ্যে একটা স্বস্তির কিছুটা জায়গা আছে। ধরুন একটা জনজীবনের নিরাপত্তার যে প্রশ্নটা, মানুষের জানমালের নিরাপত্তা, কিছুটা স্বস্তির জায়গাটা সরকার একটা চেষ্টা করছেন, উদ্যোগ আছে, এরকম একটা বার্তাও আমি মোটামুটি দেখছি। আজকে দেখছিলাম আপনার এখানে আসার সময় সীমান্তে গত 1 মাসে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বিএসএফ এর দিক থেকে, ভারতের সীমান্তরক্ষীর দিক থেকে। এটা ইলেকশন, পার্লামেন্ট, নতুন সরকার, তার নতুন যাত্রা, তাদের প্রতি তার একটা রাজনৈতিক জেস্চারের একটা ডেমনস্ট্রেশন কিনা, এটাকে হয়তো সেভাবে একটা দেখার কারণ হতে পারে। আর জুলাই সনদ, আর তারপরে সরকার তো প্রথমেই বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে নিয়োগ হয়েছেন, ইভেন শোক প্রস্তাব যেভাবে এসছেন, যারা ধরুন যুদ্ধ অপরাধী হিসাবে পরিচিত ছিলেন এবং যারা দণ্ডিত হয়েছেন, বিচারের প্রক্রিয়া নিয়ে এটা সমালোচনা আছে, ফরমাইশি রায় নিয়ে সমালোচনা আছে, তির্যক মন্তব্য আছে। কিন্তু মানে এই ব্যাপারগুলো যেভাবে পার্লামেন্টে হয়েছে, এগুলোর সাধারণ মানুষের দিক থেকে একটা বড় অংশ এটাকে খুব ইতিবাচকভাবে এগুলো নেয়নি। আর লাস্ট যেটা বললেন জুলাই সনদের ব্যাপারে, বিষয়টা যেভাবে উত্থাপিত হয়েছে, উত্থাপনের ধরন মনে হচ্ছে সরকার কি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে কিনা, কিন্তু বাস্তবে না। সরকার, আমি যেটুকু, কারণ ঐক্যমত কমিশনে আমি তো লম্বা সময় আমি ছিলাম, দীর্ঘ সময় আপনি সব আমি মিটিংয়ে ছিলেন। চেষ্টা করেছি প্রতিটা ঘটনায় কথা বলা, ইন্টারভেন করা, সেখানে কন্ট্রিবিউট করবার জন্য। আমি নিজে ওয়ান অফ দ্য সিগনেটরিজ জুলাই সনদে। বিএনপি দিক থেকে, বিএনপি তো কিছু নোট অফ ডিসেন্টের বাইরে পুরো ব্যাপার তারা একমত ছিলেন, স্বাক্ষর করেছেন, এবং গণভোটের ব্যাপারেও তারা, গণভোটের পক্ষেও তারা অবস্থান নিয়েছেন। ফলে বিএনপির একটা রাজনৈতিক একটা দায়িত্ব আছে, ইথিক্যাল মোরাল দায়িত্ব আছে জুলাই সনদের পক্ষে অবস্থানটা গ্রহণ করা। প্রশ্নটা এসছে যে জায়গাটা পাবলিকলি বিএনপি খুব বেশি পরিষ্কার করতে পারেনি, সে জায়গাটা হচ্ছে যে পার্লামেন্টে এগুলো আলোচনা হবে, জি। জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, তাহলে একটা ইলেকশনের মধ্য দিয়ে মানুষ তার যখন প্রতিনিধি নির্বাচন করে, মানুষ তার সার্বভৌম পাওয়ারটাকে ডেলিগেট করে তার মেম্বারদেরকে, ঠিক আছে? তো সে অর্থে পার্লামেন্টকে একটা খুবই, পার্লামেন্টে এগুলো আলোচনা হবে, কথা হবে, বিল আকারে উত্থাপন হবে। তো এটাকে বিএনপি এই জায়গাটা করার ক্ষেত্রে বিএনপি দিক থেকে, যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে যে অবস্থান নেয়নি, এই বার্তাটা স্ট্রংলি এখন বলছে পর্যন্ত না, স্পষ্ট বলতে হয়নি। পারছে না। 1, 2 হলো পার্লামেন্টে আলোচনা হবে, ইয়েস বলবে যে আমরা জুলাই সনদের যে বিষয়গুলো আমরা গ্রহণ করেছি, প্রত্যেকটা বিষয় পার্লামেন্টে এজেন্ডা হবে, বিল আকারে আমরা উত্থাপন করব, আলোচনা হবে, বাছাই কমিটিতে যাবে, আবার এটা আইন প্রণয়ন হয়ে এটা সংবিধানে এটা যুক্ত হবে। কথাটা খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কথাটা বলা দরকার ছিল, যে জন্য জামাত এবং অন্যরা বলবার সুযোগটা পাচ্ছে। তাহলে বিএনপি কি জুলাই সনদের বিপক্ষে কি বাস্তবে অবস্থান গ্রহণ করেছে? বারবার সংবিধান দেখিয়ে, বারবার কথাবার্তাগুলো বলে। তো আমরা এই সংবিধান দুটো, একদিকে সংবিধান আছে, আবার আপরাইজিং এর পরে আমাদের যে কনসেনসাস, সেই কনসেনসাস তার একটা অসাধারণ রাজনৈতিক গুরুত্ব আছে এবং তার মূল্য আছে, তাৎপর্য আছে। বিএনপিকে ওই কনসেনসাস থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগটা নেই। আমি বিশ্বাস করি বিএনপির উপস্থাপনা, শব্দ বাক্যে যেটুকু হয়তো ঘাটতি হয়েছে বা প্রপারলি বার্তাটা না দেওয়ার জন্য, আমার মনে হয় যে এরপরে পার্লামেন্ট যখন শুরু হবে 29শে মার্চ থেকে, বিএনপি নেতৃবৃন্দ তাদের কাজ হবে জুলাই সনদকে আফোল্ড করা, কিভাবে তারা সনদটা কার্যকর করবেন, তার প্রক্রিয়া পদ্ধতি তারা কিভাবে চিন্তা করেন, টোটাল কোর্সটা তারা যদি হাজির করেন, এই খানিকটা বিতর্ক থেকে বিএনপিকে কিছুটা বেরিয়ে আসতে পারে। স্পষ্ট আপনার বক্তব্য। আমরা একটু আবু হেনা রাজ্জাকী ভাই আপনার কাছে জানতে চাই, আপনার সাথে আলোচনা করতে চাই, যেটি হচ্ছে যে একেবারে সেই নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসলেন, একের পর এক জেলায় সফর করছেন, বিদেশ ফেরত, মানে দীর্ঘদিন লন্ডনে থাকা একটা মানুষ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, কথা বলছেন, গলা ভেঙে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, সমাবেশ করছেন, তারপরে সরকার গঠন করলেন, সরকার গঠনের পরে প্রতিদিন 9টার সময় অফিস করছে, মন্ত্রীরাও সবাই যাচ্ছে, খাল কাটতে দিনাজপুর চলে যাচ্ছেন। একটা নতুন বা উদ্যমে যখন আগাচ্ছে, তখন আপনাকেও আমরা দেখছি কিছু বিষয় আপনিও কথা বলছেন, বিশেষ করে জুলাই সনদ দিয়ে। সরকার কি ঠিকঠাক আগাচ্ছে নাকি কোনো জায়গায় ভুল করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দুইজন বিজ্ঞ আলোচক, যা বলার ওনার বলে ফেলছেন, আমার আর কিছু বলার নাই। তো
দেখি কিছু অ্যাড করা যায় কিনা। সাইফুল ভাই যেমন বলছেন বিগত 1 মাসে আমরা সীমান্তে কোনো হত্যা দেখিনি, জি। ভালো কথা, কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম বিগত 1 মাসে আমরা কোনো আন্দোলন দেখিনি দাবি দেওয়া নিয়ে আসা, যেটা ইউনূস সরকার আসার পর থেকে প্রায় 150-200 রকমের আন্দোলন ছিল। সেই আন্দোলনগুলো ইউনূস সরকারের তৈরি নয়, বিগত সরকারের কাছে চাওয়াটা, সেটা কিন্তু ইউনূস সাহেব আসার পর 150-200 আন্দোলন হয়েছে। এখন কোনো আন্দোলন এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই প্রশ্ন রাখলাম। তাহলে ওই আন্দোলনগুলো কারা করেছিল? ব্যক্তির উদ্যোগে আন্দোলন হয় না, দলের উদ্যোগে হয়। সেই দলগুলো কারা? তাহলে কি শুধুমাত্র ইউনূস সরকারে আনস্টেবল করার জন্যই করা হয়েছিল? তাহলে সেই দাবি দাওয়াগুলো এখন নাই কেন? এখন তো নির্বাচিত সরকার আসছে। তখন কিন্তু নির্বাচিত, আজকের যারা নির্বাচিত কিংবা অন্য দলের কেউ বলে নাই তোমরা অনির্বাচিত সরকারের কাছে কেন তোমরা দাবি দেওয়া করছো, সেটাও কেউ বলেনি। কিন্তু ইনফ্যাক্ট কোনো দাবি দেওয়া দেখছি না। এইবার আসেন প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি 2 ধরনের ছিল নির্বাচনের আগে, একটা ছিল দলীয় প্রতিশ্রুতি আর একটা ছিল জাতীয় প্রতিশ্রুতি। দলীয় প্রতিশ্রুতি কোনটা? আমি ফ্যামিলি কার্ড দিব, আমি খাল খনন করব, এগুলো দলীয় প্রতিশ্রুতি, হ্যাঁ। জি। আর জাতীয় প্রতিশ্রুতি ছিল গণভোট হবে, গণভোটের আগামীকে সংবিধান সংস্কার হবে, সংস্কার পরিষদের ওত নিবে, ইত্যাদি ইত্যাদি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু করে দিলেন এবং আপনারা বললেন কি ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করেছি। এই যে প্রতিশ্রুতি রক্ষা করেছেন, ইয়েস, ভালো কাজ, আমি বলছি না কাজটা মন্দ, কিন্তু আপনার এই কাজের একটা বিরাট বাজেট লাগবে। সেই বাজেটটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে আদৌ সংসদে? আপনি ফ্যামিলি কার্ডের টাকাটা দিচ্ছি, আমার কোত্থেকে দিচ্ছি, আলোচনা তো হচ্ছে না। বাজেট তো বিগত সরকার করে গেছে, আলোচনা তো সংসদে হয়ে এখান থেকে কার্টেল করলাম, ওখান থেকে কার্টেল করলাম, আমাদের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করি, সেটা কিন্তু হয় নাই। আবার যদি বলেন হয় নাই, হ্যাঁ, না হইলেও কিছু আসে যায় না, কেননা 2/3 মেজরিটি এমন ইটসেলফ এ ভেরি বিগ পাওয়ার। কালকে পার্লামেন্টে এই প্রস্তাব আনার পরেও এটাই অ্যাপ্রুভাল হইতো। আচ্ছা, সে কারণে। আর জাতীয় প্রতিশ্রুতির ব্যাপারে আপনি দেখেন নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন, আলোচনার জন্য যাইতেন, সবচেয়ে বড় দল যারা স্টিয়ারিং এ বসা ছিলেন, তারাও এই ইউনূস সরকারের কাছে বলেছিলেন আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন কোন সংবিধান মোতাবেক চেয়েছিলেন? একবারও কেউ প্রশ্ন করেছে? কোন সংবিধানে বলা ছিল? সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। কিন্তু ফাইনালি নির্বাচনটা হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। এরপরে আসেন ফ্যামিলি কার্ড, যে কথাটা আপনি বলতেছিলেন। ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ, মাস শেষে যদি আমার 1000 টাকা পাই, এটা যত ছোট অ্যামাউন্টই হোক, কাজটা ভালো। কিন্তু এটা কি কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে? এটা কি কোনো বেকারত্ব দূর হবে? নো। বরং আমি একটা সুপারিশ দিচ্ছি। সেই সুপারিশটা কি? আপনি 10,000 কোটি টাকা পার মান্থ লাগবে। আপনি 1 লাখ লোকের কার্ড দিলে 25 কোটি টাকা লাগে। আপনি যদি বরং আমরা যদি ওইখানে যাই, দেশটা হতদরিদ্র পরিবারে 2,500 টাকা দিয়ে খাওয়া দাওয়ার পরে শেষ, সেটা না করে আপনি চিন্তা করেন তো যে 1 লক্ষ লোকের যদি আমি 2,500 টাকা করে দেই, তাহলে 25 কোটি টাকা লাগে। আর পার হেড 2.5 লাখ টাকা ব্যয় করলে আমি কত লোক দেশে বিদেশে পাঠাইতে পারি? আমি যদি এই চিন্তাটা করি যে আমি সুন্দর সরকারি উদ্যোগে ট্রেনিং দিয়া গ্রিল মিস্ত্রি বানাবো, অথবা ওয়েল্ডার বানাবো, নার্স বানাবো মেয়েদের ক্ষেত্রে, এবং তাদেরকে যদি আমরা হাত পাও ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বিদেশে পাঠাইতে পারি ওই টাকা দিয়েই, তাহলে হতদরিদ্র পরিবার একবার আমার সব না হোক যাই পাঠাইতে পারি, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান হবে, একটা ফ্যামিলি সচ্ছল হবে, এবং আমরা বেকারত্ব দূর করতে পারবো। সেটা না করে আমার এই যে রিলিফ টাইপের 2,500 টাকা করে আমি দিব, এটা কোথায় যাচ্ছে? আমি দেশটা নিচ্ছি কোথায়? প্লাস সেই টাকাটা কোথায়? সংসদে আপনাকে আলোচনা করতে হবে। এটা তো বাজেটটা তো কম না, পার মান্থ 10,000 কোটি, বছরে লাগবে 1,20,000 কোটি অন 6th অফ দ্য বাজেট। সুতরাং এই আলোচনা, এই যে সংসদকে পাশ কাটিয়ে যাওয়া মানের, এটার কারণটা হলো 2/3 মেজরিটি। আচ্ছা, ওয়ান্স ইউ গট দ্য 2/3 মেজরিটি, আপনি সব আইনের ঊর্ধ্বে। ওকে, আমরা এই 2/3 মেজরিটি এবং ফ্যামিলি কার্ডে বিএনপির 1 মাসে কোনো আন্দোলন হয়নি, যেটি ইন্টেরিয়ামের সময় কতটি 200, 100, 300 এরকম গুনে গুনে রাখা হচ্ছিল, অনেক আন্দোলন, এরকম একটি কথা বলেছেন আপনার আবু হেনা রাজ্জাকি ভাই। এবং আরেকটি প্রশ্ন তুলেছেন যে এই যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের অর্থ সংস্থান থেকে হবে, বাজেট তো হয়নি। আসলে কি নতুন বাজেট না হলে সংসদে আলোচনা ছাড়াও এটা কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে করা যায় কিনা? আন্দোলনের ব্যাপারটা কি, এটা আমি বলি আপনাকে। জি প্লিজ। মানুষ মানে ওই একটা কথা আছে না যে বিড়াল মাটি নরম পাইলেই সেখানে সে তার কাজটা করে আর কি। তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যারা আন্দোলন করেছে, তারা কিন্তু মনে করেছিল যে ওই সময় একটা আবহাওয়া ছিল যে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতেছে, তারা ক্ষমতা এসেছে, অতএব যত বৈষম্য আছে, যত দাবি দাওয়া আছে, সব বোধহয় এই সময় পূরণ করা যাবে। এই জন্য কে কার আগে মাঠে নামবে এটা নিয়ে একটা চাপ ছিল।
সবাই মাঠে নেমেছে, একদম শুরুর দিন থেকে তারা আরম্ভ করছে। এই আন্দোলনগুলো একদম যে লজিক্যাল ছিল না তাও না, অনেক লজিক্যাল আন্দোলন ছিল। ছিল। কিন্তু সরকার সেগুলো তার মধ্যে কিছু পূরণ করেছে, কিছু আশ্বাস দিয়েছে, কিছু কিছু করেছে। আর এই সময় যেটা হয়েছে, এখন যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, জি এখন ওই সময় তারা যারা আন্দোলন করতো তারা কিন্তু অনেকের সঙ্গে প্রথমে যোগাযোগ করছে, যোগাযোগ করে কোনো সাড়া পায় নাই, সাড়া না পেয়ে মাঠে নেমেছে। এখন কিন্তু এরই মধ্যে এরা অনেকে যোগাযোগ করতেছে, পলিটিক্যাল লিডার তো এরা কিন্তু সবসময় একটা মানে সান্ত্বনা মানে শোনা যারা দেখতেছি হয়ে যাবে, Internally চেষ্টা করছে। কটা দিন ওয়েট করেন করবো, এই সমস্ত কারণে আন্দোলনগুলো হচ্ছে না। তার মানে আন্দোলন হবে না আমি এটা মনে করি না। 6 মাস যে এটা দেন প্রচুর আন্দোলন আসবে এখানে। মানে এগুলি দাবি দাওয়াগুলি লজিক্যালি, মানে শুনেন ভাই, গরিব তো আমরা, মানুষ হিসেবে আমরা গরিব, আমাদের সংসার তো এমনিই চলে না, তার মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো থাকলে তারা তো আসবেই আন্দোলন নিয়ে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, ওটা আপনি কি বললেন দ্বিতীয়টা? দ্বিতীয় দিকটা আমি বলছিলাম বাজেট করতে, বাজেটটা ফ্যামিলি কার্ড করতে ওনারা তো আসলে এখনই সবাইকে দিচ্ছে না, পাইলটিং পাইলট সিস্টেম করেছে। এটাই 37,000 38,000, এটা এমন কোনো বড় টাকা না। এর মধ্যে বাজেট চলে আসবে আর তো 2-3 মাস মাত্র। এবং যেটা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর খাতে যে বরাদ্দ ছিল সেখান ওখান থেকে থেকে এটা পেয়ে যাবে তারা আগামী। তার আওয়ামী লীগ আমলে কিন্তু অনেক এই ধরনের আপনার জনহিতকর অনেক মানে জনতুষ্টিমূলক প্রজেক্ট কিন্তু অনেক ছিল, করোনার সময় ছিল। হ্যাঁ, অন্য সময় আওয়ামী লীগ আমলে অনেক বেশি ছিল, যে বিধবা ভাতা, তারপরে আপনার বয়স্ক ভাতা, এগুলো ছিল। শেষ পর্যন্ত সেগুলো কোথায় যে জমা হতো, মেম্বারের মায় পাইতো না কে পাইতো, এটা তো পরে আলাপ, কিন্তু সরকারের কাছে টাকাটা যাইতো, তাই না? ওটাও যদি তারা ঠিকঠাক মতো হ্যান্ডেল করে তাহলে অনেক কিছু চলে আসবে এখানে। যাই মনে করি এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যে মূল যে পয়েন্টটা ছিল, মূল পয়েন্ট একটু বলি, যে এই সরকারের 1 মাসে যদি আমরা হিসেব করতে বসি, 1 মাসে তারা কি কি ভালো পেরেছে, কি কি ভালো পারেনি, আমার মনে হয় এই জায়গায় যদি আলোচনা থাকেন তাহলে আমাদের মানে আমার হয় আমরা একটু মানে কথা বলতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এই সরকার প্রথম যে মানে আমি মনে করি যেটা ব্লান্ডার করছে, একদম ব্লান্ডার মানে কি, এমন কিছু কাজ করছে যেখানে কোনো জবাব নাই, জি এবং তারা জবাব দেয়ও নাই। জি এতদিন হয়ে গেল তারা কোনো জবাব দেয় নাই। নাম্বার 1 প্রশ্ন ছিল যে হোয়াই খলিলুর রহমান, এর কোনো জবাব তাদের কাছে নাই। জি এবং এইটা জবাব না দেওয়ার মাধ্যমে তারা কিন্তু একটা সন্দেহ মানুষের মধ্যে ঢুকাই দিছে যে এই নির্বাচনটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন। এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহ ঢুকে গেছে। প্রথম দিন প্রশ্ন করছে, যখন সেই প্রশ্নের কোনো উত্তর পায় নাই তখন মানুষ যার যার মতো করে সন্দেহ করছে, এবং এটাই হয়। কিন্তু যখন আপনি উত্তর না পাবেন তখন মনে করেন আপনি অন্ধকার রাস্তাতে হাঁটতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো, এখন আপনি যদি উত্তর না পান যে কিসের আওয়াজ, ডাল ভাঙলো নাকি কেউ আসার খেলো না কি হইলো, যদি আপনি উত্তর পান তাহলে আপনি জেনে গেলেন। যদি উত্তরটা না পান তাহলে কিন্তু আপনি জিন ভূত অনেক কিছু এনে আপনি হাজির করবেন, কিন্তু উত্তর কিন্তু আমরা কেউ পাইনি। এবং